মস্কো, তেহরান কিংবা পিয়ংইয়ং কোথাও হয়তো একটি কন্ট্রোল রুমে জ্বলছে কয়েকটি মনিটর। সামনে ছড়িয়ে আছে ক্ষেপণাস্ত্রের নকশা, রকেট ইঞ্জিনের হিসাব আর পৃথিবীর মানচিত্র। হঠাৎ একটি সংখ্যা পুরো ঘরটাকে যেন নিস্তব্ধ করে দিল। 15,000 কিলোমিটার। তেহরান যদি সত্যি এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, তাহলে ইরানের আঞ্চলিক ক্ষেপণাস্ত্র শক্তির গল্প আর শুধু মধ্যপ্রাচ্যের গল্প থাকবে না, সেটি পৌঁছে যাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্থাৎ ICBM এর অত্যন্ত সংবেদনশীল জগতে। ইরান কি সত্যিই তার প্রথম ICBM বানানোর পথে, নাকি 15,000 কিলোমিটারের ঘোষণা আসলে শত্রুদের জন্য একটি কৌশলগত সতর্কবার্তা? ইরান এতদিন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রেখেছে। শাহাব, খোরামশাহ সহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচি দেখিয়েছে রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু ভিত্তি তেহরান ইতিমধ্যেই তৈরি করেছে। কিন্তু ICBM সম্পূর্ণ ভিন্ন মাত্রার অস্ত্র। এটি শুধু বড় একটি রকেট নয়, একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে হয়। মাঝপথে তাকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পর্যন্ত উঠতে হতে পারে, তারপর আবার ভয়াবহ গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়। অর্থাৎ একটি শক্তিশালী ইঞ্জিন থাকলেই হবে না, প্রয়োজন হবে অত্যন্ত নির্ভরযোগ্য নির্দেশনা ব্যবস্থা, স্বয়ংক্রিয় নেভিগেশন, উন্নত নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং বহু ধাপের ক্ষেপণাস্ত্র কাঠামো। আর এখানে ইরানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। তবে তেহরানের হাতে শূন্য থেকে শুরু করার পরিস্থিতি নেই। ইরান বহু বছর ধরে সলিড ফুয়েল রকেট প্রযুক্তি উন্নয়ন করছে, আর ICBM তৈরির ক্ষেত্রে শক্তিশালী সলিড প্রপেলেন্ট মোটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সলিড ফুয়েল রকেট দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এবং দ্রুত প্রস্তুত করা সম্ভব। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। 15,000 কিলোমিটার মানে শুধু শক্তিশালী ইঞ্জিন নয়, এটি একটি সম্পূর্ণ সিস্টেমের পরীক্ষা। ইঞ্জিন, স্টেজ, গাইডেন্স, নেভিগেশন, কন্ট্রোল, রি-এন্ট্রি সবকিছু একসঙ্গে নিখুঁতভাবে কাজ করতে হবে। একটি জায়গায় ব্যর্থতা মানেই হাজার হাজার কিলোমিটারের যাত্রা শেষ। আর এই জায়গাতেই হঠাৎ আলোচনায় চলে আসে একটি পুরনো নাম, টপল এম, রাশিয়ার বিখ্যাত সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টপল এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার। এটি সলিড প্রপেলেন্ট ব্যবহার করে এবং স্বয়ংক্রিয় ইনার্শিয়াল গাইডেন্সের মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের জন্য হয়তো টপল এম এর একটি নির্দিষ্ট নকশা কপি করাই মূল বিষয় নয়। আসল আকর্ষণ হলো প্রযুক্তির সমন্বয়। কিভাবে শক্তিশালী রকেট মোটরকে একটি বহুধাপের ক্ষেপণাস্ত্র কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়, কিভাবে বাইরের কোনো নির্দেশনা ছাড়াই ক্ষেপণাস্ত্র নিজের অবস্থা নির্ণয় করে, কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে নির্দিষ্ট গতিপথ ধরে রাখতে হয়, আর কিভাবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করার মতো সক্ষমতা তৈরি করা যায়, এই প্রশ্নগুলোর উত্তরই একটি ICBM এর আসল শক্তি। কিন্তু গল্পটি আরো রহস্যময় হয়ে ওঠে উত্তর কোরিয়াকে ঘিরে। তেহরান ও পিয়ংইয়ং এর মধ্যে দীর্ঘদিনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার ইতিহাস রয়েছে। দুই দেশ একসময় ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তুলনামূলক কাছাকাছি অবস্থানে ছিল। তারপর উত্তর কোরিয়া দ্রুত এগিয়ে যায়, পরীক্ষার পর পরীক্ষা, রকেটের পর রকেট। অবশেষে পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর্যায়ে পৌঁছে যায়। আর তখনই সামনে আসে আরেকটি অস্বস্তিকর প্রশ্ন। উত্তর কোরিয়ার অগ্রগতির পেছনে সাবেক সোভিয়েত প্রযুক্তি ও বিশেষজ্ঞদের কোনো ভূমিকা ছিল কি? যদি থেকে থাকে, তাহলে সেই প্রযুক্তিগত জ্ঞান কি কোনোভাবে অন্য দেশগুলোর কাছেও পৌঁছাতে পারে?